আসসালামু আলাইকুম। তাহলে আমরা এইচএসসি 2024 ইংলিশের ক্ষেত্রে প্রথম টার্গেট হচ্ছে পার্ট এ যেটা রয়েছে সেখানে 57+, 60-এর মধ্যে 57+ পাওয়া, এবং পার্ট বি যেটা আছে সেটাতে ইনশাল্লাহ 32-35 যেটা পাই আমরা, টোটাল 85 থেকে 90 নাম্বার যাতে আমরা ইনশাল্লাহ ক্যারি করতে পারি। তা আমরা অলরেডি হচ্ছে এডুকেশন দিয়ে প্রথম যে প্যাসেজটা মোস্ট ইম্পর্টেন্ট সব বোর্ডে সেটা দেখিয়েছি, এবং সেটার উত্তরগুলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখিয়েছি। এখন আমাদের যেটা টার্গেট, নেক্সট যতগুলো প্যাসেজ আছে সবগুলো প্যাসেজ আমরা দ্রুততার সাথে পড়বো। তার মানে আমাদের টার্গেট থাকবে একটা প্যাসেজ 10 মিনিটস। ওকে, তাহলে আমরা ঘড়ি ইনশাল্লাহ শুরু করে ফেলি। রাবিজুদ্দিন এলমা আগে পড়ি, বুক ভরে শ্বাস নিয়ে শ্বাস ছাড়বো, এবং মাথায় রাখতে হবে যে ইনশাআল্লাহ কালকে প্রশ্ন তো ইনশাআল্লাহ, এগুলোর মধ্যে ইনশাআল্লাহ আশাবাদী আমরা যে আসবে এবং খুব সুন্দর একটা পরীক্ষা দেবো। তাহলে আমরা শুরু করি, দেখি যে কি অবস্থা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে শেখ কামাল নিয়ে। তা আমরা খুব ফাস্ট পড়বো, 10 মিনিট একটা প্যাসেজ। তার মানে প্যাসেজের আমি মিনিংটা একটু বলে দেবো। প্রত্যেকটা প্যাসেজের বেশি না 2-5টা শব্দ থাকে একটু ব্যতিক্রম, যে শব্দগুলো আমি অর্থ বলে দেবো। এটা পরীক্ষা আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট। এইটা তুমি নোট করে ফেলবা এবং মিনিংটা মাথায় থাকলো, ইনশাআল্লাহ যেই প্যাসেজে আসুক সুন্দর করে তুমি পরীক্ষা দিয়ে দিবা। ওকে ফাইন। হোয়েন আই ফার্স্ট মেট শেখ কামাল অ্যাট দ্য এন্ড অফ 1969, সালটা একটু খেয়াল করে ফেলো। 1969-এ ফার্স্ট হচ্ছে তার সাথে দেখা হয়েছিল, যিনি এই ঘটনাটা বর্ণনা করছেন। হি ওয়াজ অলরেডি নোন এভরিওয়্যার। দেখো, হি ওয়াজ অলরেডি নোন, এটা কিন্তু প্যাসিভে আছে কারণ সে পরিচিত অন্যের দ্বারা। হি ওয়াজ অলরেডি নোন এভরিওয়্যার ইন দ্য কান্ট্রি অ্যাজ দ্য ইল্ডেস্ট সন অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর, দি আনডিসপিউটেড লিডার অফ বাংলাদেশ। লক্ষ্য করো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে বললো কি আনডিসপিউটেড লিডার, তার মানে কোনো কোশ্চেন করার ক্ষমতা নেই, মানে আনকোশ্চেনেবল লিডার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। দ্য ম্যান উই লাভ টু থিঙ্ক অফ এস ফ্রেন্ড অফ বেঙ্গল, বঙ্গবন্ধু, বাংলার বন্ধু। ওকে ফাইন। I, on the other hand, was the son of middle class parents and not exceptional in any sense. মানে যিনি বর্ণনা করতেন উনি বলছেন আমি তো খুবই সাধারণ ছিলাম, একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, কোনো এক্সেপশনাল কোয়ালিটি কিছুই ছিল না। তারপরে কি হলো লক্ষ্য করো, অ্যান্ড ইয়েট হচ্ছে একটা অ্যাডভার্ব, হোয়েন আই ওয়াজ ইন্ট্রোডিউসড টু হিম, তার মানে কারো দ্বারা সে পরিচিত হয়েছে, কোনো একটা কমন ফ্রেন্ড বা কারো দ্বারা হইতে পারে। ইন ফ্রন্ট of the entry to Kala Bhavan or the arts building of the University of Dhaka by a new mutual friend. Absolutely, এটাই বড় কথা। কলা ভবন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আর্টসে যেখানে পড়াশোনা হইতো সেইখানে ওনাকে পরিচয় করাই দিচ্ছে ওনার এক বন্ধু, এই যে ইনি। হি গ্রিটেড মি, এই যে ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম, উইথ দ্য ফ্রেন্ডলিয়েস্ট অফ স্মাইলস অ্যান্ড এ ওয়ার্ম হ্যান্ডশেক। দেখছো, তার মানে খুব হাসি খুশি ক্যারিশম্যাটিক একটা, হ্যাঁ, এরকম একটা ক্যারেক্টার আর কি। ওকে ফাইন। হি মেড, অতীতের ঘটনা সব পাস্ট, ভার্বের পর অবজেক্টিভ ফর্ম, ফিল ইনস্ট্যান্টলি দ্যাট আই উড বি হিজ ফ্রেন্ড। মনে হচ্ছে কতদিন থেকে আছে না কিছু লোক দেখা হইলে কোনো, এবং খেলো বন্ধু আর সবচেয়ে ভালো বুদ্ধি কি জানো, অনেক নিজের মনে করবা এটা। তবে সব চোর বাটপারক নিজের মনে করার দরকার নেই, ভালো তুমি নিজে পজিটিভ থাকবে আর কি। ওকে ফাইন। হি ওয়াজ হিউজলি পপুলার অ্যাডজেক্টিভ, হিউজলি হচ্ছে অ্যাডভার্ব, ইন ইজ ওন রাইট বাই দেন, তার মানে হচ্ছে তার নিজের যে পরিচয় সেইটা দিয়ে সে হিউজ ভাবে হচ্ছে কি জনপ্রিয় ছিল। আই অলরেডি, এটা একটা অ্যাডভার্ব, নিউ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এখানে। এ লট অ্যাবাউট হিম, দেখো এটা একটা হচ্ছে প্রেপোজিশন ফর অবজেক্টিভ ফর্ম, অ্যাবাউট হিম। ওকে ফাইন। ফ্রম মাই ধানমন্ডি ফ্রেন্ডস, ওই যে মিউচুয়াল ফ্রেন্ড সম্ভবত ওই ধানমন্ডি ওনার বাসা ছিল। ফর এক্সাম্পল, আই নিউ, অতীতের ঘটনা, দ্যাট হি ওয়াজ কোয়াইট গুড অ্যাট বাস্কেটবল ক্রিকেটে খুব ভালো ছিল, লম্বা সময় ছিল বোধ হয়। অ্যাক্টিভলি ইন্টারেস্ট, এটা অ্যাডভার্ব, এটা ইন্টারেস্টের ভাবে পাশ পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ইন মিউজিক, দেখছো, অলওয়েজ লাইভলি অ্যান্ড ফুল অফ গুড স্পিরিটস, মানে গুড স্পিরিটস মানে কি জানো, মনটা খুব ভালো মন। হ্যাঁ, ওকে ভেরি ফাইন। দিস কোয়ালিটিস নেভার ডেজার্টেড। আচ্ছা, এই শব্দটা একটু ইন্টারেস্টিং। ডেজার্টেড মানে কি, মানে হচ্ছে ওই যে কয় না ভাই এটা তার মধ্যে নাই, এরকম কিছু যদি বোঝায়, তার মানে ডেজার্টেড মানে কখনোই তার এইটার গ্যাপ ছিল না। তাহলে 2-1টা শব্দ আছে যেই শব্দগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে পড়বো যাতে করে আল্লাহর রহমতে কখনোই ডিস্টার্ব না হয়। তাহলে এটা কি হতে পারে, ডেজার্টেড মানে তার মধ্যে ছিল না এরকম কখনোই না। দেখো, দিস কোয়ালিটি নেভার ডেজার্টেড হিম, তার মানে ডেজার্টেডের কয়েকটা অর্থ আছে, যেমন বাংলায় তুমি বলতে পারো এটাকে পরিত্যক্ত বলতে পারো, উদাসীন বলতে পারো, এর অনেকগুলো অর্থ আছে, ঠিক আছে। তার মানে তার মধ্যে ছিল না এরকম বোঝায় না, মানে সবসময় ছিল। দিস কোয়ালিটি নেভার ডেজার্টেড হিম। আচ্ছা, হি ওয়াজ অলসো নোন, এই দেখো নোন টু মানে সে পরিচিত ছিল, নোন টু বি এ টায়ারলেস অর্গানাইজার, মানে হচ্ছে একটার পর একটা হচ্ছে যে বিভিন্ন প্রোগ্রামের হচ্ছে অর্গানাইজার ছিল উনি, বুঝতে পারছো তো। ইন স্টুডেন্ট পলিটিক্স অফ কোর্স। ওকে, দেখি আর কিছু আছে নাকি, দেখি জানি না। আচ্ছা, বাট অলসো ইন দ্য স্পোর্টস অ্যান্ড কালচারাল এরিনাস, তার মানে খালি স্টুডেন্ট পলিটিক্স না, মূলত তিনি হচ্ছে স্পোর্টস এবং কালচারাল যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলোতে খুব টায়ারলেস, মানে একেবারে ক্লান্তই হইতো না, মানে নিরন্তর কাজ করতেছে, এরকম হচ্ছে একজন অর্গানাইজেশন। অলদো উই নেভার মেট, আচ্ছা আমি একটু দাগিয়ে ইয়া করি, তাহলে অনেকের মাথায় আসবে, আবার অনেকের মাথায় কম আসবে। উই নেভার মেট রেগুলারলি আফটার 1971, 71-এর পরে আমরা রেগুলার মিটিং হয়নি। হি কন্টিনিউ টু বি ওয়ার্ম, এই যে টু বি এর পরে একটা অ্যাডজেক্টিভ, ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি, একই রকম পার্টস অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। হোয়েন এভার উই মেট, এটা অতীতের ঘটনা। ইনসাইড অর আউটসাইড দ্য ইউনিভার্সিটি,
ইউনিভার্সিটির ভিতরে বা বাইরে যেখানে আমরা মিটিং করি না কেন দেখা সাক্ষাৎ হইতো। ইভেন নাও, হ্যাঁ, এটা ইভেন নাও দিয়ে যারা আমাদের পেইড বেসে তারা নিচে লক্ষ্য করছে, ইভেন নাও দো অল, তো এগুলোর সাথে মিলে যাওয়ার একটা জিনিস আছে। আচ্ছা দরকার নেই, এটা এমনি ব্যাস মাথার। আই রিমেম্বার ভিভিডলি, আচ্ছা এই ভিভিডলি যে শব্দটা আছে মানে কমপ্লিটলি, হ্যাঁ, একেবারে মানে এটা ওই যে মানে অ্যাকুরেটলি এই শব্দটার মতো মিনিংটা এইভাবে খেয়াল রাখবেন। এ নাম্বার অফ অকেশনস ওয়েন আই মেট হিম আপ ক্লোজ, মানে খুব কাছাকাছি মিলছিলাম। ওয়ান ডে ফর এক্সাম্পল এ মিউচুয়াল ফ্রেন্ড ইনভাইটেড এ ফিউ অফ আস, এ প্রিপোজিশন বা অবজেক্টিভ ফর্ম, টু গো টু এ প্লেস 30 miles অর গো আউটসাইড ঢাকা ফর এ ডে আউট, মানে এই ঢাকা থেকে 30 মাইলের মধ্যে একটা দূরত্বে সবাই মিলে যাওয়ার জন্য একটা মিউচুয়াল ফ্রেন্ড বলছিল। দিস ওয়াজ অলসো দ্য সাইট অফ এ চ্যারিটেবল, এটা কি ছিল দেখি, চ্যারিটেবল ফাউন্ডেশন। ও চ্যারিটেবল মানে বুঝতে পারছি দাতব্য যে কোনো সংস্থা আছে এটা, যেটার কোনো লাভ লস নাই, মানুষের কল্যাণে কাজ করে। ফুললি ফান্ডেড স্কুল অ্যান্ড মেডিকেল ক্লিনিক ফর দ্য পিপল অফ দ্য রিজন, মানে ওই স্কুল ওইখানকার মানুষের স্বাস্থ্য ব্যবস্থা এবং হচ্ছে একটা মানে ওই চ্যারিটেবল প্রতিষ্ঠান কর্তৃক হচ্ছে স্কুল প্রতিষ্ঠার সাথে জড়িত এরকম কোনো কাজের মধ্যে রাজে। ইন অ্যাডিশন ইট হ্যাড, এটা অতীতের ঘটনা, পাস্ট ইনডিফিনিট ফর্ম, হ্যাঁ, এটা কিন্তু পাস্ট পারফেক্ট না, এরপর বারো পাস্ট পার্টিসিপল চলতে হলে পাস্ট পারফেক্ট। এ পন্ড অ্যান্ড এ প্লেইং ফিল্ড, ওকে ফাইন। অন আওয়ার ওয়ে টু দ্য প্লেস অ্যান্ড ব্যাক everywhere in it and all day long Kamal was the life, এই যে was the life of our group, life of our group মানে কি খুব আসলে না, কেউ থাকলে মনে হয় যে খালি অলওয়েজ মানে মনটা খুশি হয়ে যায় এরকম। লাইফ অফ আওয়ার গ্রুপ, এটা লাইফ অফ আওয়ার গ্রুপ, এটা আছে। এটাকে মূলত এটাকে ইংরেজিতে এগুলোকে বলে কি জানো, মেটাফোর বলে, বুঝো নাই? মেটাফোর মানে হচ্ছে এটাকে, এটা এখন অনেকে আবার জিজ্ঞেস করে যে ভাইয়া এগুলোর যদি কোনো বাংলা বলতেন। এটা ওই যে তুমি রূপক কর্মধারায় শুনছো না, এই রূপক, মেটাফোর হচ্ছে একটা রূপক, হ্যাঁ। যেমন আমরা বলি না যে এরকম বলি যে জীবনটা মনে করো সময় হচ্ছে যে ইয়ার মতো, ওটা কিসের মতো, টাইম ইজ এ থিপ, সময় হচ্ছে মানে চোর যেমন কোনো কিছু চুরি করে নেয়, সময় কিন্তু প্রতি মুহূর্তে চুরি হয়ে যাচ্ছে না, তুই ব্যবহার করলে ভালো, না হলে তো শেষ, বরফের মতো প্রতি মুহূর্তে রোদে রাখলে গলে যাবে, এরকম মানে মেটাফোর একটার সাথে একটা হচ্ছে যে রূপক অর্থে। কামাল ওয়াজ দ্য লাইফ অফ আওয়ার গ্রুপ। আচ্ছা, আই ব্যাক এভরিওয়ার ইন ইট and all day long Kamal was the life of our group, okay fine. I remember him singing spontaneously, স্বতঃস্ফূর্তভাবে সে গান করছে, every now and then joking and bursting into laughter, মানে একেবারে খুব হাস্যোজ্জ্বল, হ্যাঁ, বুঝতে পারছো। প্লেইং ক্রিকেট উইথ আস ফুল স্পিরিটলি, তার মানে হচ্ছে যে খুব মানে মন দিয়ে সবকিছু করছে, ওকে। অ্যান্ড শোয়িং কিন ইন্টারেস্ট ইন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফান্ড, একটু ফাস্ট পড়া উচিত। আই ওয়াজ রিইনফোর্স, এটা প্যাসিভে রয়েছে। In the belief I had at the end of our first meeting, he had the gift of friendship and I was one of his friends, okay, and I could see by the end of the trip that he was good at everything, মানে সবগুলোতে সে ভালো আছে না, এরকম কিছু লোকজন থাকে। ভেরি নাইস, প্লেইং ক্রিকেট, ক্র্যাকিং জোকস, মিউজিক, মেকিং ফ্রেন্ডস অ্যান্ড হ্যাভিং এ গুড টাইম। তার মানে শেখ কামালের যে পার্সোনালিটি এখানে তুলে ধরা হয়েছে, দেখা যাচ্ছে খুব মানে মনটা ভালো, হাসি খুশি, টায়ারলেস অর্গানাইজার, গানও ভালো, কালচারাল অ্যাক্টিভিটিসে আছে, স্পোর্টসের ক্ষেত্রে ক্রিকেটে খেলো, তারপর এটা কী করে বাস্কেটবল আছে, তারপর হচ্ছে উপস্থিত বুদ্ধিও ভালো, যা বুঝা আছে, যে কোনো সময় জোকস বলতে পারে, হ্যাঁ, উপস্থিত। তার মানে খুব অসাধারণ হিউমার না, এরকম একটা অসাধারণ চরিত্র। আর যার সাথে পরিচয় হয়েছে সে মিডল ক্লাস একজন ফ্যামিলির লোক, তা কি অসাধারণ বৈশিষ্ট্য সে কামালের। এটা কিন্তু ভাইয়া পরীক্ষার জন্য একেবারে মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদের তার মানে আমাদের কিন্তু প্রতিটা, আমি 10 মিনিট আমাদের পড়ানোর টাইম, দেখি আমরা যে কোন অবস্থায় আছে। আমি তোমাদের জাস্ট একটু খালি দেখবো যে তোমরা আমার লাইভে আমাদের সাথে আমরা কি যুক্ত আছি কিনা। আচ্ছা, আমি কেন জানি মাঝে মধ্যে এই যে ইয়াতে গেলে এই জিনিসটা মাথায় আসছে তো তারাও। ওকে ফাইন, কয় মিনিটে আমরা আছি? 7-8 মিনিট বোধহয় হয়েছে। ওকে ফাইন, দেখে সাউন্ড শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, ভেরি ফাইন। আচ্ছা, তাহলে আমরা এখন এইটার হচ্ছে রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেটা একটু দ্রুত সমাধান করে ফেলবো। ওকে, দেখবো যে হচ্ছে যে এটা কিরকম করে, একটু আমরা আগে ইয়া করে ফেলি। ওকে ফাইন, তাহলে এই তো প্যাসেজ আমাদের পড়া শুরু হয়ে গেল ইনশাআল্লাহ নতুন করে। এটা 2 নম্বর প্যাসেজ না, 15টা আমরা পড়ে ফেলবো ইনশাআল্লাহ, দেখি কিরকম। হোয়াট ইজ দ্য অথার্স ফার্স্ট ইমপ্রেশন অফ শেখ কামাল? শেখ কামাল সম্বন্ধে অথার্সের ফার্স্ট ইমপ্রেশন কি? অ্যাফেবল। আচ্ছা, অ্যাফেবল মানে কি? এটা অনেকে না বুঝলে তো আবার অর্থগুলো যদি কেউ না বুঝে তাহলে কিন্তু মুশকিল। দেখো, এই যে কিছু শব্দ আছে যেটা কিন্তু অর্থ বুঝতে হবে। এটা মানে কি জানো? অ্যাফেবল মানে হচ্ছে বন্ধু সুলভ, ঠিক আছে, বন্ধু সুলভ, অমায়িক, এরকম হতে পারে। হোস্টাইল মানে শত্রু ভাবাপন্ন, জাস্ট মানে অ্যারোগেন্ট, কারণ খুব বিরক্তি করে না, মেজাজ গরম বরুক এরকম না, অ্যারোগেন্ট তো বুঝোই, আউট স্পোকেন না, তাহলে অ্যাফেবল, বন্ধু সুলভ। ওকে, তাহলে এটা উত্তর কারেক্ট, মাথায় নিয়ে ফেলো ইনশাআল্লাহ। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, দিস কোয়ালিটিস নেভার ডেজার্টেড হিম। ডেজার্টেড মানে খেলা আছে পরিত্যক্ত বা উদাসীন, মানে এগুলো ছিল না এরকম হয়নি,
দিস কোয়ালিটিস নেভার ডেজার্টেড। ডেজার্টের শব্দটা কি? পরিত্যক্ত বা উদাসীন, মানে এইগুলো ছিল না এরকম কখনো হয়নি না, পরিত্যক্ত বা কি বলো উদাসীন, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ দ্য সেন্টেন্স, মানে এই বাক্যের মূল অন্তর্নিহিত অর্থটা কি? আচ্ছা দেখি, শেখ কামাল হ্যাড এ গুড ডিল অফ কোয়ালিটিস, আচ্ছা এটা তো অবশ্যই আছে। হি ডিড নট ফল টু মেনটেন হিজ কোয়ালিটি, এইটা আমার মতে বেশি ভালো, তারপর আমি দেখতেছি। হি নেভার এমব্রেস দোজ কোয়ালিটি, না এটা তো একেবারে ভুল, অল অফ দ্য অ্যাবাভ। শেখ কামাল হ্যাড এ গুড ডিল অফ কোয়ালিটিস, এটা ঠিক আছে, কিন্তু বলছে দিস কোয়ালিটিস নেভার ডেজার্টেড হিম, তার মানে এইগুলো কখনোই তার মধ্যে মিসিং থাকতো না, তার মানে হি ডিড নট ফল টু মেনটেন হিজ কোয়ালিটিস, তার মানে এই কোয়ালিটিগুলো তার মধ্যে সবসময় থাকতো। ওকে, তাহলে এই বি নাম্বারটা উত্তর, ভেরি নাইস। দি লিডারশিপ অফ বাংলা বঙ্গবন্ধু ওয়াজ ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি তো হয় আনকোশ্চেনেবল, কোশ্চেন করার মতো ছিল না, মানে আনডিসপিউটেবল মানে আনকোশ্চেনেবল, ডিসপিউটেবল মানে প্রশ্নযোগ্য, মোটা ইনস্ট্যান্ট এটা না, তাহলে বি নাম্বারটা আনকোশ্চেনেবল। ঠিক আছে, আনকোশ্চেনেবল, দেখো টাইম বেশি লাগে না কিন্তু। ওকে আচ্ছা, ফুল অফ গুড স্পিরিটস, ফুল অফ গুড স্পিরিট মানে মনটা খুব ভালো। দেখি কি আছে, শেখ কামাল হ্যাড স্কিলস ইন কালচার, স্কিল এইটার সাথে গুড স্পিরিটস সম্পর্ক এরকম নেই। হি ওয়াজ এক্সপার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্ট, গুড স্পিরিটস এর সাথে এটা না। হি হ্যাড এ ক্লিন সোল, হ্যাঁ মনটা, সোল মানে রুহু আত্মা, ঠিক আছে, হি হ্যাড এ ক্লিন সোল, এটা আমার মতে বেশি পারফেক্ট। তারপর দেখি হি ওয়াজ স্কার্সলি চেয়ারফুল, না সবসময় চেয়ারফুল থাকবে, তার মানে হি হ্যাড এ ক্লিন সোল, ক্লিন সোল, সোল বলতে ক্লিন সোল, ঠিক আছে, এই সেই নাম্বারটা, সোল মানে আত্মা। ওকে, আই কুড সি বাই দ্য এন্ড, হেয়ার সি ক্যান বি রিপ্লাই, আই কুড সি বাই দ্য এন্ড। অবজার্ভ, অবজার্ভ মানে কোনো জিনিস পর্যবেক্ষণ করা। ওয়াচ, ওয়াচ মানে খেলাধুলা দেখা, এটা হবে না। লুক মানে এমনি দেখা। রিয়েলাইজ, রিয়েলাইজটা বেশি, রিয়েলাইজ করা মানে খুব অন্তর্দৃষ্টি দিয়ে আন্ডারস্ট্যান্ড করা। তাহলে এই দুইটার মধ্যে অবজার্ভ এবং রিয়েলাইজের মধ্যে আমার মধ্যে রিয়েলাইজটা বেশি পারফেক্ট। যদি রিয়েলাইজ না থাকে তখন অবজার্ভ, মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ঠিক আছে এইটা। ঢাকা বোর্ডে এসে পড়ছে তোমাদের, দেখো ঢাকা বোর্ডে একটা প্যাসেজ ধরো তোমার আসছে, ওইটা তারপরের বার যে আসবে না এরকম কথা নাই। যদি আসে ঢাকা বোর্ডে, ধরো যে ওইটা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে যে কোনো একটা হিসেবে আসছে, অন্য জায়গায় আসতে পারে, এই জন্য তুমি এটা এত ইম্পর্টেন্ট প্যাসেজ যে কোনো জায়গায় দিতে পারে, ঠিক আছে, তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু তার মানে এটা এত ইম্পর্টেন্ট যে কোনো সময়, এরকম কোনো নিয়ম নাই যে আসছে দেখে যে আসবে না, যদি কোনোবার দেয় কিছু করার নাই, এই জন্য এত ইম্পর্টেন্ট, একটু খালি বেশি পড়বো না, অল্প একটু পড়ে যাবো, বেশি না। আচ্ছা, হোয়াই ওয়াজ শেখ কামাল দ্য লাইফ অফ দ্য গ্রুপ, লাইফ অফ দ্য গ্রুপ মানে কি? অথার কুড নট লিভ উইদাউট শেখ কামাল, এটা মূল কথা না। শেখ কামাল বেয়ারলি এন্টারটেইন দেম, সবসময় এন্টারটেইন করতো, এটা মোটে বেয়ারলি মানে মাঝে মধ্যে কদাচিৎ, এটা না। শেখ কামাল মেসমারাইজ দ্য গ্রুপ উইথ হিজ ক্যারিশমা, মেসমারাইজ তার মানে হচ্ছে খুব, মানে ক্যারিশমা মানে বুঝো না, ইয়াটাই এমন যে সবার মন খুশি হয়ে যেত, ঠিক না? তাহলে মেসমারাইজ দ্য গ্রুপ উইথ হিজ ক্যারিশমা, এটা হওয়া উচিত। তারপর দেখি শেখ কামাল কুড সিং ভেরি ওয়েল বিফোর, এইটার চাইতে এইটা সি নাম্বারটা, শেখ কামাল মেসমারাইজ দ্য গ্রুপ, মেসমারাইজ মানে কারো মন মোহিত করে ফেলা, বুঝতে পারছো, এইটা হবে। ওকে ফাইন। আচ্ছা, এরপরে চলে যাই আমরা, কামাল ওয়াজ দ্য লাইফ অফ দ্য আওয়ার গ্রুপ, দেখো এটা চলে আসছে, কামাল ওয়াজ দ্য লাইফ অফ আওয়ার গ্রুপ ইজ অ্যান এক্সাম্পল। মেটাফোর মানে হচ্ছে রূপক, হ্যাঁ রূপক, রূপক মানে বুঝতে পারছো তো, ওই যে রূপক কর্মধারা, রূপক, হ্যাঁ রূপক। আচ্ছা, সিমাইল যে শব্দটা আছে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো, সিমাইল যেটা আছে, সিমাইল মানে এটাকে আমি বলি কি জানো, এটা খেয়াল রাখবা, যে ওই যে মানে ওই সিমিলার যেটা, যেমন আমি যদি বলি, যেমন যে ওই লোকটার শক্তি হচ্ছে সিংহের মতো, তাহলে সিমিলার যেটা ওইটা হচ্ছে সিমাইল। হাইপার বল যেটা, হাইপার বলকে আমরা বলতে পারি কি জানো, অতি বাড়ায় বলা। যেমন আমরা বলি না, ভাই এমন খিদা লাগছে, কয় যে একটা গোটাল মানে হচ্ছে এক বস্তা ভাত খেয়ে ফেলাইতাম, কয় না এরকম, তো এক বস্তা ভাত কি কয়, অতি বাড়ায় বলে, মানে ক্ষুধার তীব্রতা বোঝা যায়। জেনারেল স্টেটমেন্ট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এগুলো যদিও অ্যাডমিশন টেস্টে খুব ইম্পর্টেন্ট, এটা গতবার জেনারেল স্টেটমেন্ট, এটা থেকে ইয়াতে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, আবার মেডিকেল অ্যাডমিশনও আসছে, এই টাইপের কোশ্চেন আসতেছে, এটা ইয়ার জন্য। তাহলে এটা বুঝতে পারছো, তাহলে শেখ কামাল আমার মনে হয় ইনশাল্লাহ মাথায় ঢুকে গেছে। এরপরে আচ্ছা, এই কোশ্চেন্সের উত্তর এটাতে কিন্তু আমরা যাবো না, ওই যে কোশ্চেন্স উত্তর দেওয়ার কিন্তু টেকনিক আমি শিখাই দিচ্ছি। এখন আর কোশ্চেন, এখন আমি প্যাসেজটা পড়াবো, এটার মূল জিনিসটা, ঠিক আছে, আর বাকি মানে ওই অর্থটা যাতে তোমার মাথায় থাকে। আর কোশ্চেন্সের উত্তর কিভাবে লিখতে হবে আমি গতকালকে বুঝাইছি, আজকে আবার খেয়াল করাই দিছি একবার, ওই অনুযায়ী সামারি কিভাবে লিখতে হবে। এখন কিন্তু আমরা প্যাসেজ ওইটার সাথে রিলেটেড যে মূল জিনিসটা সেটা দেখা দেবো, এবং তার সাথে হচ্ছে অন্য আইটেমগুলোতে আমরা যাবো কিন্তু। তাহলে আমরা আরেকটাতে চলে যাই, দেখি কতক্ষণ হইলো, এখন বাঁচতেছে হচ্ছে 13 মিনিট, ভেরি ফাইন। আমরা তাহলে আর 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আরেকটা প্যাসেজ পড়ে ফেলবো। আগে আমাদের সবগুলো প্যাসেজ সম্বন্ধে ধারণা রাখতে হবে। আচ্ছা, এটা কি আছে, অ্যাডোলেসেন্স। আচ্ছা, এই প্যাসেজটা আমি আগে দুইটা কথা বলে রাখি, যে দুইটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তাহলে আমরা 3 নম্বর প্যাসেজে প্রবেশ করছি ইনশাল্লাহ। সেটা কি দেখো, অ্যাডোলেসেন্ট যে শব্দটা আছে, অ্যাডোলেসেন্ট, এই শব্দটা দুইটা পার্টস অফ স্পিচ হইতে পারে, কখনো হয় এটা অ্যাডজেক্টিভ, কখনো হয় এটা নাউন, ঠিক আছে। তার মানে অ্যাডোলেসেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ হইতে পারে, নাউন হইতে পারে, এবং নাউন যখন হয় এটা তখন কমন নাউন হিসাবে সাধারণত বসে। কি নাউন হিসাবে? কমন নাউন। তুমি একটু খালি মাথায় রাখো। আরেকটা শব্দ আছে অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স, এইটা কিন্তু হচ্ছে সবসময় হচ্ছে অলওয়েজ নাউন, এবং এইটা
খেয়াল রাখবা যে এই নাউনটা সাধারণত আমরা যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চিহ্নিত করি, অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চিহ্নিত করি। এই জিনিসটা যাতে ভালো করে খেয়াল থাকে। তার মানে হচ্ছে অ্যাডোলেসেন্ট শব্দটা ইএনটি বা এএনটি যেটা, এটা নাউন অ্যাডজেক্টিভ দুইটা হইতে পারে, এবং এটা অ্যাডজেক্টিভ হইলে এটা কমন নাউন, তার মানে এটা তখন প্লুরাল হয়, অ্যাডোলেসেন্টস হইতে পারে। দি স্কুল হ্যাভ মেনি অ্যাডোলেসেন্টস, দি স্কুল হ্যাজ মেনি অ্যাডোলেসেন্টস। হ্যাঁ, তারপরে অ্যাডোলেসেন্ট, বুঝো নাই আমার কথা? এই শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, নাউন হিসেবে ব্যবহার হয়। নাউন হইলে কি হইতে পারে? এটা কমন নাউন, এবং তখন এর সাথে এসও যুক্ত হইতে পারে। আর অ্যাডোলেসেন্স অলওয়েজ নাউন, এবং কোন রকম নাউন? এটা হচ্ছে এক্স আর কি বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এইটার কখনো প্লুরাল হবে না, এবং এর আগে কোনো আর্টিকেল বসবে না। এই বেসিকটা ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? ওকে, ফাইন। ওই ক্লাস পেজে আছে, পেজ থেকে আমরা ডিলিট করে নিতে পারবো এখন। ওকে, ফাইন। দেখো অ্যাডোলেসেন্স, লক্ষ্য করো, ভেরি নাইস। এই দেখছো, একটু আগে বললাম যা, সেইটা এখানে চলে, এখানে কমন নাম। অ্যাডোলেসেন্স এটা কমন। কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল, এই যে নেশনস, এটা হচ্ছে পজিটিভ, এরপরে হচ্ছে নাউন হয়। আর দুইটা পজিটিভের পরে দুইটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, মানে আর্টিকেলের পরে বা ডিটারমিনারের পরে বা নিউমেরালসের পরে বা ডেমনস্ট্রেটিভের পরে বা কোয়ান্টিফায়ার্স। এক কথায় ডিটারমিনার যে 5টা জিনিস নিয়ে গঠিত হয়, এগুলোর পর একটা জিনিস থাকলে নাউন, দুটো থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটে থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই নিয়মটা একটু জাস্ট খালি বললাম। এটা কি কমন নাউন? অ্যাডোলেসেন্স, এবং কমন নাউনের আগে যদি আর্টিকেল না থাকে প্লুরাল হবে। অ্যাডোলেসেন্স কনস্টিটিউট মানে গঠিত হওয়া, ফর্ম। অ্যাডোলেসেন্স কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্সেস ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। ওকে, ফাইন। আমরা দ্রুত পড়ি। অ্যাডোলেসেন্স, এটা আবার এই যে এটা দেখো, এখানে কিন্তু এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে, এটা সিঙ্গুলার। অ্যাডোলেসেন্স এ পিরিয়ড ইন লাইফ হোয়েন ট্রানজিশন কানা, যে ভাই ওই ট্রানজিট, এখান থেকে ট্রানজিশনের মধ্যবর্তী একটা অবস্থা, ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। তার মানে এই জায়গায় ধরো যে ঢাকা, এই জায়গায় রংপুর, মাঝখানে হচ্ছে ট্রানজিশন, এটা কি আছে ধরো ফুড ভিলেজ, ঠিক আছে? তার মানে একদিকে হচ্ছে ইয়াং, একদিকে হচ্ছে ওল্ড, চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, মাঝখানে হচ্ছে অ্যাডোলেসেন্স। তার মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার কি কিশোর অবস্থা, বয়সন্ধিকালের অবস্থা। চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফস্টাইলস আর শেপড। তার মানে অ্যাডোলেসেন্স হচ্ছে ওই সময়টা, যেই সময়টা আমাদের হচ্ছে আচরণ, তারপর আমাদের লাইফস্টাইলটা কি হয়, তৈরি হয়ে যায়। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরা কার জন্য কাজ করে? হেলথ নিয়ে কাজ করে। অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড হুইচ শেপ দ্য ফিউচার অফ গার্লস। আচ্ছা, লক্ষ্য করো, এই যে গার্লস শব্দটা কমন নাউনের পরে কিন্তু অ্যাপোস্ট্রফি আছে, এস এর পরে। হ্যাঁ, গার্লস, এই বয়েজ, বুঝতেছো? এস এর পরে আছে কিন্তু এটা লাইফস। তার মানে হচ্ছে গার্লস এবং বয়েজের লাইফস হচ্ছে এই সময় হচ্ছে শেপ হয়, মানে কিভাবে ফিউচারিস্টিক লাইফটা কেমন হবে এই সময় তৈরি হয়। দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্টস। দেখো এটা কিন্তু এখানে নাউন, কমন নাউন প্লুরাল। ইন বাংলাদেশ 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস, 14.3 মিলিয়ন বয়েজ। তার মানে এটা হচ্ছে ছেলেদের সংখ্যা, এটা মেয়েদের। ওকে, ফাইন। দি সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, এটা অ্যাডজেক্টিভ, ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইথিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। তার মানে মেয়েদের অবস্থাটা সমাজে, পরিবারে কি অবস্থায় রয়েছে, যে একটা তাদের প্রতি একটা হীনমন্য ভাব, যে বিয়ে হয়ে যাবে, চলে যাবে, এরকম চিন্তা ভাবনা, খুব খারাপ। দিস ইনইকুয়ালিটি মানে এই যে ইকুয়ালের বিরুদ্ধে, হ্যাঁ, ইনইকুয়ালিটি মানে বুঝতে পারছো, লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, মার্জিনালাইজেশন। আচ্ছা, মার্জিনালাইজেশন মানে কি জানো? এটা আমি একটু বলে রাখি। মানে হচ্ছে যে খুব উইক পিপল, মানে মার্জিনালাইজেশন মানে বলা যেতে পারে, যেমন ধরো আমি তো বলি এটা একটা বৃত্ত, এটা সেন্টার, এটা মার্জিন না, মানে খুব দূরে আছে, মানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, এরকম অবস্থা বুঝেছে। মার্জিনালাইজেশন মানে খুব প্রান্তিক মানুষ, ঠিক আছে? মানে দিন আনে দিন খায়, অবস্থা খুব খারাপ, এরকম মার্জিনালাইজেশন। অর এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস অ্যান্ড ভালনারেবিলিটি। লক্ষ্য করো কি বলছেন, স্বাস্থ্য সুবিধা, শিক্ষা সুবিধা, অর্থনৈতিক যে সুবিধা, সেগুলো থেকে তারা বঞ্চিত। ভালনারেবিলিটি মানে কি? এটা হচ্ছে উইকনেস, খুব উইক, দুর্বল, ঠিক আছে? উইকনেস টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস। তার মানে বুঝতে পারছো, তাদের সাথে এই যে বিভিন্ন পারিবারিক কলহ, দ্বন্দ্ব, এগুলো কিন্তু এইখান থেকে শুরু হয়, ঠিক আছে? ওকে, ফাইন। এরপরে যেটা হতে পারে আমরা যদি একটু খেয়াল করে রাখি, ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ। লিগাল এজ মেয়েদের 18, 21। আচ্ছা, হাউএভার 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, লক্ষ্য করে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, গার্লস হচ্ছে নাউন, এটা কমন নাউন, প্লুরাল আছে, এর আগে অ্যাডজেক্টিভ। আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15, মানে মেয়েরা 33, প্রতি 3 জনে একজন মেয়ের বিয়ে হচ্ছে কত? এজ অফ 15, মানে 15-এর মধ্যে। অ্যান্ড 60% বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 19, 19-এর মধ্যে মা হচ্ছে 60%, আর 33% কি হয়ে গেল? 15 বছরের মধ্যে, হ্যাঁ, মানে 15 বছর আগে হচ্ছে বিয়ে হয়ে গেল। ওকে, রিসার্চ ফাইন্ডস দ্যাট অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে কি? অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে সচ্ছল, এটাকে আমরা বলতে পারি ওয়েল অফ। ওয়েল অফ মানে কিন্তু আবার খারাপ না, ওয়েল অফ মানে হচ্ছে সচ্ছল ফ্যামিলি, হ্যাঁ, ঠিক আছে?
ফ্যামিলিজ টেন্ড টু ম্যারি অ্যাট এ লেটার এজ, তার মানে যারা একটু সচ্ছল ফ্যামিলি তারা একটু দেরিতে বিয়ে করে। ওকে, বয়েজ however become ready for marriage only after several years of adolescence and young adulthood। যাই হোক, however become ready মানে ছেলেরা হচ্ছে বয়সন্ধিকালীন সময়ের পরেই, হ্যাঁ, তারুণ্যের একটু বয়স পার হওয়ার পরেই তারা হচ্ছে বিয়ের জন্য প্রস্তুত হয়, এরকম ম্যারেজ অনলি আফটার সেভারাল ইয়ার্স। আচ্ছা, ও হয়ে গেল, খুব সহজ। আচ্ছা, দি ওয়ার্ড ওয়াইড স্প্রেড, তাহলে এখানে কি বলছে আমি একটু আগে আইডিয়াটা তোমাদের মাথায় ঢুকাই দিই। এটা হচ্ছে যে অ্যাডোলেসেন্ট, আমি বলছি ইএনটি যেটা, এটা নাউন হইতে পারে, অ্যাজেক্টিভ হইতে পারে। অ্যাজেক্টিভ হইলে তো হইলে, নাউন হইলে এটা কমন নাউন, তখন এটা প্লুরাল ফর্ম হইতে পারে। আর অ্যাডোলেসেন্স সি যেটা আছে এটা নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে খেয়াল রাখবা, কারণ এটা অনেক জায়গায় হেল্প হবে তোমার। এরপরে যেটা যে 18 বয়স মেয়েদের বিয়ের জন্য, 21 ছেলেদের জন্য, তা দেখা যাচ্ছে 15 মধ্যেই প্রতি 3 জনে একজন মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, 19-এর মধ্যে মা হয়ে যাচ্ছে। ছেলেরা মানে হচ্ছে যে বয়সন্ধিকালীনের পরেই হচ্ছে তারা হচ্ছে যে বিয়ের জন্য উপযুক্ত হয়। কিন্তু ইন্টারেস্টিং জিনিস এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে মেয়েরা বিশেষ করে হচ্ছে তাদের ফ্যামিলি এবং সোসাইটিতে তাদেরকে একটা বোঝা হিসাবে চিন্তা করে না, এই জন্য তারা বিভিন্ন হচ্ছে সামাজিক, তারপর অর্থনৈতিক, শিক্ষাগত, বিভিন্ন যে স্বাস্থ্যগত সুবিধা আছে এগুলো থেকে বঞ্চিত হয়। তো এই ব্যাপারটা নিয়ে বলছে, মানে এটার মূল ব্যাপারটা যদি আমরা ক্লারিফাই করি, যে মেয়েদের এবং ছেলেদের জন্য অ্যাডোলেসেন্টের যে সময়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ, তার ফিউচার তৈরি করে। তাড়াতাড়ি তার বিয়ে হয়ে গেলে দেখা গেল যে সে হচ্ছে তখন তার মানে হচ্ছে ফ্যামিলির একটা দায়িত্বের কারণে, এখানে যেটা বোঝাতে চায় আর কি, মানে একটা বার্ডেন বোঝানো হয়েছে। দেখা যাচ্ছে সে আর তখন হচ্ছে যে তার স্বাভাবিক যে হচ্ছে জ্ঞান আহরণের কাজ সেটার সাথে থাকতে পারেন। এইটার যে ভিউ, যদিও এটার সাথে দ্বিমত আছে, কিন্তু এইটার তোমার ভিউটা আর কি আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে কী বলছে আর কি। আচ্ছা, দি ওয়ার্ড ওয়াইড স্প্রেড, ওয়াইড স্প্রেড মানে কি, বড় আঙ্গিকে, তার মানে লিমিটেড মোটেই না, ওয়াইড রেঞ্জিং, বড় আঙ্গিকে, ঠিক না, ওয়াইড রেঞ্জিং। ওকে ফাইন, তাহলে আমরা দেখে ফেলি ওয়াইড রেঞ্জিং। ওকে, অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্ট, তাহলে ট্রানজিশনাল পিরিয়ড, কনস্ট্যান্ট তো হওয়ার সুযোগে নেই, ট্রানজিশনাল। তোমরা কমেন্টস করতেছো তো, আমি একটু দ্রুত বলছি কিন্তু, ট্রানজিশনাল আগে আমরা প্রত্যেকটা যেহেতু পড়তে পারি, ট্রানজিশনাল পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। আচ্ছা, আমি একটু ফাস্ট পড়ি। আচ্ছা, দি ওয়ার্ড মার্জিনালাইজেশন, মার্জিনালাইজেশন মানে কি, দুর্বল না, হোল্ডিং এ লট অফ পাওয়ার, মোটেই না, হোল্ডিং নো পাওয়ার, নো পাওয়ার হওয়া উচিত। তারপরে দেখে বোল্ডনেস ইন ডিসিশন মেকিং, মোটেই না, হ্যাভিং সিম্প্যাথি ফর আদার্স, না, হোল্ডিং নো পাওয়ার, মার্জিনাল খুব দূরে, আর কোনো নিজে বলতে পারে না, কি পাওয়ার ধরবে, হোল্ডিং নো পাওয়ার। ওকে ফাইন। আচ্ছা, দিস সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে খুব, ওটাকে কি বলে, যে সচ্ছল, সচ্ছল। ডেস্টিটিউট, ডেস্টিটিউট মানে হচ্ছে দরিদ্র, গরিব, মোটেই না, পুয়ার মানে তো গরিব, এটা হবে না, পোভার্টি, দারিদ্রতা, এটা হচ্ছে, এটা নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শোনো, অ্যাফ্লুয়েন্ট মানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ভেরি অ্যাফ্লুয়েন্ট পারসন, অ্যাডজেক্টিভ, ভেরি দ্বারা যেটা মিলে যায় সেটা অ্যাডজেক্টিভ। ওয়েল অফ, এটা সচ্ছল, এই ডি নাম্বারটা, ওয়েল অফ এটা হচ্ছে সচ্ছল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। খেয়াল রাখবা, একটা শব্দের সিনোনিম যখন বলবে বা অ্যান্টোনিম, তখন কিন্তু সেম পার্টস অফ স্পিচ দিতে হবে, সেম পার্টস অফ স্পিচ। হ্যাঁ, ওকে ফাইন। সালামের জবাব প্রথমে দিয়ে রাখছি। দি ওয়ার্ড ইকোনমিক ক্যান বি রিপ্লেস বাই ইকোনমিক, ইকোনমিক মানে এটা হচ্ছে অর্থনীতি বা টাকা সম্পর্কীয়। মনিটারি, মনিটারি মানে হচ্ছে যেমন IMF আছে না, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে, মনিটারি এটা অবশ্যই হয়, দেখে হবে। ইকোনমিক্যাল মানে হচ্ছে মিত ব্যয়, মানে হি ইজ ভেরি ইকোনমিক্যাল, মানে অল্প খরচ করে, এরকম বোঝায়, মিত ব্যয়। চিপ মানে সস্তা, এটা তো হবেই না, ফাইন্যান্সড হচ্ছে অর্থনীতি, না, তাহলে ইকোনমিক ক্যান বি রিপ্লেস বাই মনিটারি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ইকোনমিক এটা হচ্ছে মনিটারি, অর্থ সংক্রান্ত। ওকে, আচ্ছা, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কনস্টিটিউট, কনস্টিটিউট মানে গঠিত হওয়া, টেক মোটে না, ফর্ম, ফর্ম মানে কনস্টিটিউট, গঠিত হওয়া, কনস্টিটিউশন আমাদের হচ্ছে সংবিধান, হ্যাঁ, ওইটা কনস্টিটিউট থেকে, ওইটা দিয়ে আমরা জাতি গঠিত হয়, ফর্ম। ওকে ফাইন। দি ফ্রেজ টেক প্লেস, টেক প্লেস মানে কি, সংগঠিত হওয়া, অকার, অকার মানেই হচ্ছে সংগঠিত, টেক প্লেস, ঠিক আছে না, যেমন ওই যে 1971 হচ্ছে টুক প্লেস, সংগঠিত হয়েছিল। হ্যাঁ, ওকে, রিকার তো হবেই না, গো টু প্লেস মোটেই না, তাহলে অকার। দি ওয়ার্ড ভালনারেবিলিটি, আচ্ছা, ভালনারেবিলিটি মানে কি, খুব দুর্বল, উইকনেস। হ্যাঁ, ঠিক আছে, ভালনারেবিলিটি মানে দুর্বলতা, এটা নাউন আছে, ভালনারেবল মানে দুর্বল, আর ভালনারেবিলিটি মানে নাউন। তাহলে এখানে কিন্তু আছে, তো এখানে উত্তর উইকনেসও থাকতো, উইকও থাকতো, উত্তর কিন্তু উইকনেস হবে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বলতেছি, মোস্ট ইম্পর্টেন্ট। কী কারণে সেটা আমি বলি, কেননা ধরো ভালনারেবিলিটি, এটার মানে হচ্ছে দুর্বলতা, উইক মানে দুর্বল, উইকনেস মানে দুর্বলতা। তা তোমার বাংলা মিনিংয়ের দরকার নেই, তুমি খেয়াল করবা যেই শব্দটা দেওয়া থাকবে সেইটার সিনোনিম, তোমাদের নর্মালি সিনোনিমে থাকে এই পরীক্ষাগুলো, কিন্তু আবার বলে রাখছে, সিনোনিম হোক বা অ্যান্টোনিম হোক, সেম পার্টস অফ স্পিচ হতে হবে। এটা লাল কালি দিয়ে লেখো, মোস্ট দামি লাইন। তার মানে একটা শব্দ দিয়ে রাখছে, দিয়ে বলছে এটা সিমিলার শব্দ বা এটার বিপরীত শব্দ, সেম পার্টস অফ স্পিচ হতে হবে, সেম পার্টস অফ স্পিচ, সেম, এটাতে যাতে কোনো ডিস্টার্ব না হয়, ঠিক আছে। ওকে, তার মানে ভালনারেবিলিটি এটা নাউন, এটা উইকনেস হচ্ছে নাউন। ওকে ফাইন।
আচ্ছা, হোয়াট ইজ সাপোজ টু বি দ্য গেটওয়ে বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্ট? চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টের গেটওয়ে কি হতে পারে? ফ্যামিলি, মোটেনাস, সোসাইটি, অ্যাডাল্ট। দেখো এবার তোমাদের উত্তর দিতে হবে। এইটা আমি বুঝতে পারবো যে কার মাথায় বুদ্ধি আছে এবং আমি ব্যাখ্যাটা তোমাদের মুখ থেকে শুনবো। আই নাম্বারটা, এটা উত্তর আমি শুনবো। চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মধ্যে গেটওয়ে। এখন দেখো এই অ্যাডোলেসেন্সও আছে, অ্যাডোলেসেন্টও আছে, কোনটা উত্তর হবে এবং কেন হবে সেটার উত্তর আর ব্যাখ্যাটা আমি তোমাদের কাছ থেকে শুনবো, তারপরে আমি বলবো। ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আমার ক্লাসটা বুঝতে পারছো কিনা। ওকে, এটা বলো দেখি যে এটার উত্তর কোনটা হবে। দেখো যে কতক্ষণ আমরা পড়ছি, লাইভে আছি আমরা 24 মিনিট 58, মানে 25, 2টা প্যাসেজ হয়ে গেছে। তার মানে আমরা প্রতি 10 মিনিটের মধ্যে একটা করে প্যাসেজ পড়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি, খুব ভালোভাবে পসিবল ইনশাল্লাহ। তাহলে প্রত্যেকটা প্যাসেজ যখন পড়া থাকবে, আর ওই যে এই যে মিনিংটা তোমার জানা আছে, প্যাসেজ তো পেয়ে গেলা পরীক্ষার হলে ইনশাল্লাহ। সুন্দর করে 1 থেকে ওই যে প্রথম 10টা উত্তর দিলে 5, তারপরে প্রশ্ন 5টা সুন্দর করে লিখবা। অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পারস্পরিক চেঞ্জ, বা শব্দের চেঞ্জ করে ফেলে এইভাবে করবা। তারপরে আরেকটা কি আছে, আরেকটা যেটা বলছিলাম যে এরপরে হচ্ছে তোমার ওই ফ্লোচার্ট। অবশ্যই খেয়াল রাখবা যে কোনো সাবজেক্ট লিখবা না, যেইভাবে শুরু হয়েছে ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবা এবং ফুল স্টপ দিবা না, এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, এরপরে তারপরে কি থাকলো তোমার সামারির ক্ষেত্রে কি 5টা লাইন লিখবা। ওইটা যদি তুমি চিন্তা করতা যে সামারিটা আসবে সেইটা যদি তোমার কোশ্চেন্স তোমাকে পড়তে বলতো যে এখান থেকে 5টা প্রশ্ন তৈরি করো, তাহলে তুমি মনে মনে বাংলায় চিন্তা করবা যে কোন 5টা প্রশ্ন করতো এবং সেই 5টার যে উত্তরটা হতো তার মধ্যে প্রথম লাইনটা এবং লাস্ট লাইনটা নিজের মতো করে একটু আগে রেডি রাখবা। মাঝখানে 3টা লাইন ওরকম করে প্রশ্নের উত্তর লেখার যে কোশ্চেন সেটা কাজে লাগাই দিবা, একদম দেখবা। হ্যাঁ, ভেরি ফাইন। সাদমান হোসেন ফারহান সত্তর উত্তর দিয়েছে। হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা নাউন। হোয়াট ইজ, তার মানে এটা নাউন দিয়ে উত্তর দিতে হবে। সোসাইটিও উত্তর হয়, ফ্যামিলিও উত্তর হয়, নাউন পার্টস অফ স্পিচ। কিন্তু এখানে প্রশ্নটা কি? সাপোজ টু বি দ্য গেটওয়ে বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড। চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের গেটওয়ে মানে এর মাঝখানের সন্নিবেশে কোনটা? অ্যাডোলেসেন্স, তাহলে এটা নাউন। আর অ্যাডোলেসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, এখানে অ্যাডোলেসেন্সটা নাউন, তার মানে উত্তর হবে অ্যাডোলেসেন্স। ওকে, তা আল্লাহর রহমতে তোমরা মোটামুটি ইনশাল্লাহ বুঝে ফেলছো। আমরা আমার মনে হয় যে এরপরে আমরা এখন বাঁচতেছে কত, 12টা আমরা যদি দেখি ইনশাল্লাহ 12:45, তাহলে আমরা এরপরে আমরা আসতে পারি অ্যাবসোলুটলি হচ্ছে 2টার দিকেই শুরু করি। নামাজের টাইমটা আমরা নামাজটা পড়ে ফেলি ইনশাল্লাহ, ঠিক আছে? আর এর মধ্যে একটু খেয়েও ফেলতে পারো, যদি চোখ একটু বন্ধ করে রাখতেছে এর মধ্যে একটু রিল্যাক্সও করে ফেলো। তারপরে 2টা থেকে আমরা শুরু করবো, প্রত্যেক ঘন্টায় এরকম 25-30 মিনিট করে পড়বো। সবগুলো প্যাসেজ আগে পড়াই দিব ইনশাল্লাহ। আর ওই যে গল্পগুলো যে আছে, কি গল্পগুলো, ওই যে রিয়ারেঞ্জের যে গল্পগুলো আছে না, সেই গল্পগুলো আমার তো একটা গল্প বলতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। যদি আমি চাই ইচ্ছা করলে 25-30টা গল্প মানে একটা সেশনই বলে দেবো, যে মূল কথাটা এরকম, তুমি এটা সাজায় নিবা, ঠিক আছে? বাস, তাহলে তুমি দেখবা যে ইনশাল্লাহ। হ্যাঁ, পয়েমের সামারি আসবে আগে প্যাসেজটা, কারণ পয়েমের সামারি আসতেই পারে, 2টা পয়েম এটা দেখাবো। তো আগে এই যে প্যাসেজগুলো আগে দেখাবো, কারণ প্যাসেজগুলো মোস্ট অফ দ্য হচ্ছে বোর্ডেই আসবে ইনশাল্লাহ। আর পয়েম হচ্ছে যে কোনো জায়গায় হঠাৎ 2-1টা আসতে পারে। স্যার আজকে কি স্যার সব কমপ্লিট হবে? কমপ্লিট না হওয়ার কি আছে ইনশাল্লাহ, কেন হবে না? কারণ তোমাদের তো টেকনিক সব শিখাই ফেলছি আমরা। প্যাসেজের এখন কি, প্যাসেজগুলো খালি পড়া, ওর মোস্ট ইম্পর্টেন্ট কঠিন জিনিসটা 2-4টা যেটা সেটা তোমাকে লিখে দেওয়া, আর হচ্ছে ইয়াগুলো 1 নম্বরের হচ্ছে মাল্টিপল চয়েসটা বুঝাই দেওয়া। কারণ তোমার কোশ্চেন্স লেখার সিস্টেমটা আমি দেখাই দিয়েছি সুন্দর করে, কয়েকবার দেখাইছি, এই জন্য আমি বলছি না প্রথমটাই পড়া কঠিন। তারপরে ফ্লো চার্টের সিস্টেম বুঝাই দিয়েছি, আবার একটু মাঝে মধ্যে খেয়াল করাই দিব। তারপরে হচ্ছে তোমার সামারি লেখার নিয়ম শিখাই দিয়েছি। তারপর মানে কি, প্যাসেজগুলো পড়াই দিলাম, সব মাথায় চলে আসলো ইনশাল্লাহ। তারপর ক্লোজ টেস্ট যেটা 10টা দেখাইছি উইথ আকারে, উইদাউট আকারে, ক্লোজ টেস্ট আরও পড়াবো মাঝখানে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে রিয়ারেঞ্জটা করাই দিব। আর গাইড রাইটিং যেটা মানে হচ্ছে যে ওই তোমার হচ্ছে যে গ্রাফ চার্ট, ইমেল এবং হচ্ছে স্টোরি রাইটিং, এটা হচ্ছে একটা সেশনে আমরা শেষ করে ফেলবো, বেশি টাইম লাগবে না। একটা সেশন 30-35 মিনিট ওইখানে দেবো ইনশাল্লাহ। ওইটা তুমি দেখে দেখে লিখবা, কালকে ইনশাল্লাহ অসাধারণ পরীক্ষা দিয়ে দেবো। বাস, ওকে, বুঝতে পারছেন? 2:30 স্টার্ট করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ উইদাউটগুলো তো করাইছি, আবার করাবো। রিয়ারেঞ্জ স্টোরি, আচ্ছা রিয়ারেঞ্জটা একটা সেশনে করব। শোনো, আমাদের সাথে ভালো পড়াইলে সেইখানে পড়বা। আমি ক্লাস নিচ্ছি, বুঝতেছো? ধার করা টিচার এনে না, ক্লাস যে পাচ্ছ এটা কারণ আমার ইচ্ছা যে আমাদের স্টুডেন্টরা অসাধারণ রেজাল্ট সবাই করুক। ক্লাস সব পেজে কিন্তু ক্লাস আছে, সবগুলো পেজ যাও না কেন, যাই ক্লাস দেখো না কেন, যে আমাদের এখানে কালকে থেকে আমরা ক্লাস করলাম, কি শিখলা তুমি। আর অন্য জায়গায় যদি ভালো হয় ওই পেজের নাম এখানে বলো, আমাদের স্টুডেন্টদেরকে পাঠাবো। সবচাইতে ভালো ক্লাস আমরা দেওয়ার চেষ্টা করি, বুঝো না? ক্লাসের কোয়ালিটি মাথা আল্লাহ জ্ঞান দিছে, তো
তাহলে ক্লাস আমাদের ক্লাস বুঝো, যেইটা করছে সেটা ফলো করো, আর এসে ভালো কথা পড়ালে সেটাও কও, আমরা ওইখানে পাঠাবো। মূর্খ হইলে খুব বিরক্ত লাগে আমাকে, আমি দেখাবো না, আমার মাথায় নেই গ্রাফ চার্ট সবগুলোই তো দেখাবোই, নিশ্চয়ই একটা সিস্টেম ওয়াইজ আমাকে যাইতে হবে। আগে আমাকে তোমার যেইটাতে ভালো হবে সেটা তো আমি জানবো, এটা তুমি জানলে তো হইতোই। আমরা জানবো যে কীভাবে স্টুডেন্টের ভালো হবে ইনশাল্লাহ। তুমি গ্রাফ চার্ট নিজে পড়ে ফেলো ওগুলো, আমি তো পড়াবোই, কিন্তু আমাদের একটা সিকোয়েন্স আছে না যে কোনটার পর কোনটা পড়াবো, ওই অনুযায়ী প্রত্যেক ঘন্টার। এই যে মাঝখানে যে এখন হচ্ছে 1:45 বাজে তোমার, আচ্ছা তাহলে শুরু করবো, সবাই বলছে 2:30, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে 2:30 যে শুরু করবো, প্রত্যেক ঘন্টা এরকম করে 25-30 মিনিট করে পড়বো। এই যে এখন তোমার যদি 1:45 থেকে 2:30 মানে 1-2 2.5 ঘন্টা টাইম আছে, এই 2.5 ঘন্টা টাইমের মধ্যে নামাজ খাওয়া বাদ দিলেও তো তুমি 1 ঘন্টা 1.25 ঘন্টা টাইম, আর প্রত্যেক ঘন্টা যদি আমি তোমাকে আধা ঘন্টা করে পড়ার টাইম দিচ্ছি, ওই টাইমটা তোমরা প্রতি ঘন্টায় লাইভে আসবেন। আজকে কয়টা পর্যন্ত? শোনো, আমরা কিভাবে পড়াই, আমাদের পড়া কি সেটাকে মিলাবা অন্যর সাথে। সব পেজের ক্লাস আছে না, মূর্খতা একটু ব্রেনটাকে একটু খুলো, ঠিক আছে? আমাদের ক্লাস যেটা আগে দেখো, আর কালকে পরীক্ষা হবে তো পরীক্ষা দিয়ে কথা হবে ইনশাল্লাহ। জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা ইনশাল্লাহ কালকে দিবা, আই গ্যারান্টি ইট ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, এটা ইনশাল্লাহ। দেখো যে আমরা কি পড়াই, আমি পড়াচ্ছি মানে বুঝো জিনিসটা, আমার 1 ঘন্টা টাইমের দাম জানো, কিন্তু আমি চাচ্ছি দাম দিয়ে হিসাব, আমি চাই তুমি রেজাল্ট ভালো করো, আমি চাচ্ছি তুমি রেজাল্টটা ভালো করো ইনশাল্লাহ। এবং আমরা যে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়াই, এই 8টা বিষয় 4টা সাবজেক্টে আমরা A+ আমাদের স্টুডেন্ট যারা এবং বাইরের যারা সবাই যাতে উপকার হয়, এই জন্য আমরা পড়াচ্ছি। তা তুমি ক্লাসগুলো করো ইনশাল্লাহ, তুমি দেখবা যে কি অবস্থা হয়, ঠিক আছে? ওকে, তাহলে ইনশাল্লাহ 2:30টার সময় দেখা হচ্ছে। এর মধ্যে গোসল টোসল করে চোখ বন্ধ করে, প্রত্যেক ঘন্টায় চোখ বন্ধ করতে বলছি, পানি খাও, বুক ভরে শ্বাস নাও, ছাড়ো, ইনশাল্লাহ অসাধারণ কিছু হইতে আছে। কালকে জীবনের সেরা ইংলিশ পরীক্ষা তুমি দিবা, এবং 8টা পরীক্ষায় তোমার জীবনের সেরা পরীক্ষা হবে ইনশাল্লাহ, কারণ আমি পড়াবো, আর কোনো টেনশনের কোনো কারণ নাই ইনশাল্লাহ। দেখবা যে কীরকম পরীক্ষা হয়। তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকেই ভালো করে পড়াশোনা করবা, দেখিও যে অসাধারণ রেজাল্ট কিভাবে হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যা কিছু পড়ছো কন্টিনিউয়াস রিভিশন, আর ব্রেনে রাখো, কালকে কিন্তু 85-90 নাম্বার ইনশাল্লাহ পাবা। 100 তো আনসার করবা ইনশাল্লাহ, 85-90, এবং কালকে তুমি পরীক্ষা দিয়ে এসে বলবা জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা দিছো কিনা। কালকে আমাদের পোস্টে আমি দিতে বলবো যে ইংলিশ ফার্স্ট পেপার জীবনে যত পরীক্ষা দিছো তার মধ্যে এই পরীক্ষাটা তোমার সবচেয়ে সেরা পরীক্ষা হয়েছে কি হয় নাই, কমেন্টস করবা, ঠিক আছে? কালকে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। মানে কালকে দেখা হবে মানে কালকে ওই সময় কমেন্টস, আর আজকে ইনশাল্লাহ 2:30টার সময় দেখা হচ্ছে, 2:30। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।